ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের খবরগুলো যখন পড়ি বা শুনি, সত্যি বলতে কি একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। এই যে এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, তাদের ২০২০ সালের হিসেবে বলছে প্রতি ১৮ মিনিটে একজন মহিলার সম্মানহানি হচ্ছে। ভাবা যায়? আবার কদিন আগের একটা রিপোর্টে দেখলাম প্রতিদিন গড়ে ৮৬টা ধর্ষণের মামলা ফাইল হচ্ছে। প্রতিদিন। হ্যাঁ, এই পরিসংখ্যানগুলো শুনলে সত্যি গায়ে কাটা দেয়। আর এগুলো তো শুধু সেই ঘটনা যা পুলিশ পর্যন্ত গড়িয়েছে, নথিভুক্ত হয়েছে। ঠিক। এর মধ্যেই আবার দুর্গাপুরের ওই ঘটনাটা, গণধর্ষণের ঘটনাটা যেন একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে বাস্তবটা কতটা কঠিন। একদম। আর এই আসল ছবিটা, যা রিপোর্ট হয় না, সেটা যে এর কত গুণ বেশি ভয়াবহ তা হয়তো আমরা আন্দাজও করতে পারি না। আজকের এই আলোচনায় আমরা ভারতের ধর্ষণের এই সমস্যাটা ঠিক কতটা গভীরে, পশ্চিমবঙ্গ সহ দেশের অন্য জায়গার হালচাল কি, আর এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য কিছু নির্দিষ্ট প্রস্তাব, বিশেষ করে একটা কৌশলের কথা যা উঠে এসেছে কিছু লেখায়, সেগুলো নিয়েই একটু বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, আমাদের হাতে ডক্টর রায়ান বৈদ্যের কিছু লেখা আছে, তাই না? যেমন কম্প্রেহেন্সিভ স্ট্র্যাটেজি টু কমব্যাট রেপ, বেটি বাঁচাও, হাউ টু প্রিভেন্ট ভায়োলেন্স এগেনস্ট উইমেন। হ্যাঁ, আর সেই সাথে সাইলেন্স ক্রিমস বলে একটা রিপোর্টও আছে। এগুলোর মধ্যে প্রচুর তথ্য, স্ট্যাটিস্টিক্স, এখনকার বিচার ব্যবস্থার সমস্যাগুলো নিয়ে বিশ্লেষণ, আর একটা বেশ বিস্তৃত নতুন কাঠামোর প্রস্তাবও রয়েছে। তাহলে আমাদের লক্ষ্যটা কি? এই আলোচনার মাধ্যমে আমরা ঠিক কোথায় পৌঁছাতে চাইছি? দেখুন, আমাদের মূল উদ্দেশ্য হল এই যে জটিল সমস্যাটা, এর বিভিন্ন দিকগুলো একটু তলিয়ে দেখা। কেন এখনকার ব্যবস্থাটা ঠিক কাজ করছে না, কোথায় কোথায় ফাঁক থেকে যাচ্ছে। সীমাবদ্ধতাগুলো কি কি? হ্যাঁ, সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করা। আর সবশেষে ওই যে বিশেষ বাহিনী বা আরপিএমএ গঠনের কথা বলা হয়েছে, প্রায় যুদ্ধকালীন তৎপরতায় এর মোকাবিলার যে প্রস্তাব, সেই রূপরেখাটা ভালোভাবে বোঝা। তাহলে কি শুরু করা যাক? অবশ্যই। চলুন প্রথমে সমস্যাটার গভীরতা দিয়ে শুরু করি। এই যে জাতীয় স্তরের সংখ্যা হচ্ছিল, এগুলো ঠিক কি বলছে? এগুলো কি শুধু সংখ্যা, নাকি এর আড়ালে অন্য কোনো গল্প আছে? সংখ্যাগুলো আসলে সংকটেরই একটা বহিঃপ্রকাশ। আগেই যেমনটা বলছিলেন, এনসিআরবি ২০২০ তথ্য অনুযায়ী মহিলাদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধ প্রায় ৩,৭১,০০০। তার মধ্যে ধর্ষণের মামলাই ছিল ২৮,০০০-এর বেশি। প্রায় ৩,৭১,০০০? হ্যাঁ, আর দৈনিক গড় ৮৬টা ধর্ষণ মামলা। আর যদি ২০১৪ থেকে ২০২২ এই ৮ বছরের হিসেব দেখি, প্রায় ৩ লাখ নথিভুক্ত ধর্ষণের মামলা। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। ৩ লাখ নথিভুক্ত মামলা। কিন্তু যেটা আপনি একটু আগে বলছিলেন যে বহু ঘটনাই তো রিপোর্ট হয় না, তাহলে আসল সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? আন্দাজ করা যায়? এই জায়গাটাতেই তো আসল উদ্বেগ। অনেক বিশেষজ্ঞ এবং আমাদের হাতে থাকা উৎসগুলো তাই বলছে যে আসল সংখ্যাটা হয়তো নথিভুক্ত সংখ্যার ১০ গুণ বা তারও বেশি হতে পারে। ১০ গুণ ঘরে হয়ে যাওয়ার ভয়, বিচার ব্যবস্থার উপর ভরসার অভাব, আর অবশ্যই এই যে বিচার পেতে এত এত বছর লেগে যায়, এই দীর্ঘসূত্রিতা। রাজ্য ধরে ধরে যদি দেখি, কোনো নির্দিষ্ট প্যাটার্ন আছে কি? কোথায় এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে? হ্যাঁ, উৎসগুলোতে কিছু রাজ্যের নাম উঠে এসেছে। যেমন ধরুন, ২০১৪ থেকে ২০২২-এর মধ্যে যে মামলাগুলো নথিভুক্ত হয়েছে, তার অর্ধেকেরও বেশি হয়েছে মাত্র ৫টা রাজ্যে: রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর আসাম। তার এই নয় যে অন্য রাজ্যগুলোই হয় না। একদমই না। অন্য রাজ্যগুলোতেও পরিস্থিতি উদ্বেগজনক, তবে এই রাজ্যগুলোতে সংখ্যাটা অনেক বেশি। আর সবচেয়ে যেটা হতাশাজনক, সেটা হলো সাজার হার। যত অপরাধ হচ্ছে, সেই তুলনায় শাস্তি পাচ্ছে কতজন, সেই হারটা কিন্তু খুবই কম। অপরাধীরা অনেক ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ছবিটা ঠিক কী রকম? ওই সাইলেন্স ক্রিমস রিপোর্টে কি কিছু বলা হয়েছে সম্পর্কিত? পশ্চিমবঙ্গ দুঃখজনকভাবে এই প্রবণতার বাইরে নয়। সাইলেন্স ক্রিমস রিপোর্ট অনুযায়ী এখানেও প্রতিবছর হাজার হাজার ধর্ষণ আর যৌন হেনস্থার মামলা নথিভুক্ত হচ্ছে। ২০২৪-এর মাঝামাঝি পর্যন্তই নাকি সংখ্যাটা ৪,০০০ ছাড়িয়ে গেছিল। ৪,০০০? হ্যাঁ। আর কিছু জেলাকে তো হটস্পট হিসেবেই দেখা হচ্ছে, যেমন ধরুন মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা। রিপোর্ট বলছে গত ১০ বছরে রাজ্যের প্রায় ৭৫% ধর্ষণের ঘটনা নাকি এই জেলাগুলোতেই ঘটেছে। ৭৫%? মাত্র কয়েকটা জেলায়?
এটা তো সাংঘাতিক। আচ্ছা, আর শিক্ষা প্রতিষ্ঠান মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেখানে নিরাপত্তা নিয়ে যে প্রায়ই অভিযোগ ওঠে, সে ব্যাপারে কিছু বলা আছে? হ্যাঁ, সেই দিকটা উল্লেখ করা হয়েছে। একটা প্রাতিষ্ঠানিক উদাসীনতার কথা বলা হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তার অভাব একটা বড় সমস্যা। অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে যে কর্তৃপক্ষ যথেষ্ট সংবেদনশীল নন বা প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার দিকে নজর দেননি। এই প্রসঙ্গেই তো দুর্গাপুরের ঘটনাটা অক্টোবর 2025 চলে আসে, তাই না? যেটা নিয়ে খুব হইচই হলো। ঠিক তাই, ঘটনাটা তো ভয়ঙ্কর। ওড়িশার একজন এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী, তাকে দুর্গাপুরের একটা বেসরকারি মেডিকেল কলেজের কাছেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিনি নাকি তার এক সহপাঠীর সঙ্গেই বেরিয়েছিলেন। হ্যাঁ, শুনেছিলাম। পরে তো ওই সহপাঠীর দিকেও সন্দেহের আঙুল ওঠে। হ্যাঁ, ভিকটিমের পরিবার পরে ওই সহপাঠীর জড়িত থাকার সন্দেহ প্রকাশ করে, পুলিশ তাকে আটকও করে। এই ঘটনাটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। ক্যাম্পাসের নিরাপত্তা, আশেপাশের এলাকার আইন শৃঙ্খলা, এমনকি পরিচিতদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যায়। ঘটনার পর পরিস্থিতিও তো খুব উত্তপ্ত হয়ে উঠেছিল, তাই না? খুবই। ভিকটিমকে হাসপাতালে ভর্তি করতে হলো, পুলিশ তদন্ত শুরু করল, ৩ জন গ্রেফতার হল, বাকিদের খোঁজার জন্য ড্রোন পর্যন্ত ব্যবহার করা হলো। এদিকে কলেজে ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ল, নিরাপত্তার দাবি উঠল জোরসোরে। রাজনৈতিক চাপানুতরও তো শুরু হয়েছিল। হ্যাঁ, রাজনৈতিক দোষারোপ শুরু হয়, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে, জাতীয় মহিলা কমিশন বা এনসিডব্লিউ হস্তক্ষেপ করে। পুরো ঘটনাটা যেন বর্তমান ব্যবস্থার ব্যর্থতাগুলোকেই আরও প্রকট করে সামনে নিয়ে এলো। এই যে একটা ঘটনা, এটা তো শুধু একজন মানুষের জীবনকেই ওলটপালট করে দেয় না, এর প্রভাব তো আরও অনেক দূর পর্যন্ত যায়। উৎসগুলোতে এর সামাজিক বা অর্থনৈতিক প্রভাব নিয়ে কী ধরনের আলোচনা আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। উৎসগুলো বলছে এর প্রভাব মারাত্মক এবং বহুস্তরীয়, ব্যক্তিগত আর মানসিক ট্রমা তো আছেই। আমরা মিটু আন্দোলন বা ক্রিস্টেন ব্লেসি ফোর্ডের মতো ঘটনা থেকে দেখেছি এই আঘাত কতটা গভীর হতে পারে, কিভাবে মানুষের স্মৃতিতে, মনে এটা গেঁথে যায়। হিপ্পোক্যাম্পাসে এর প্রভাবের কথাও বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এর বাইরেও তো প্রভাব আছে। অর্থনৈতিক দিকটার কথাই ধরুন। অর্থনৈতিক দিক, সেটা কিভাবে? উৎসগুলো বিশ্লেষণ করে দেখাচ্ছে প্রত্যেকটা ধর্ষণের ঘটনা শুধু ভিকটিমকেই নয়, তার পরিবার, এমনকি আশেপাশের আরও অন্তত 2-3টে পরিবার ইউনিট, 10 জনেরও বেশি মানুষকে সরাসরি প্রভাবিত করে। 10 জনের বেশি? হ্যাঁ, তাদের স্বাভাবিক জীবনযাত্রা, কাজ করার ক্ষমতা, মানসিক স্থিতি সব কিছুই ভীষণভাবে ধাক্কা খায়। আর এটা যদি লম্বা সময় নিরিখে দেখেন, দেশের অর্থনীতিতে এটা একটা বিরাট বোঝা তৈরি করে। একটা হিসেব বলছে গত 20 বছরে এই কারণে দেশের জিডিপিতে বহু কোটি টাকার ক্ষতি হয়েছে। এটা কিন্তু শুধু কথার কথা নয়, এর বাস্তব ভিত্তি আছে। আর সামাজিক প্রভাব, সেটা তো হয়তো টাকার অঙ্কের থেকেও বেশি মারাত্মক। নিঃসন্দেহে। উৎসগুলো খুব জোর দিয়ে বলছে, যখন একটা সমাজে মহিলাদের শুধু একটা পণ্য বা ভোগের বস্তু হিসেবে দেখার মানসিকতা তৈরি হয়, তখন সেই সমাজের সন্ত্রাস, হিংসা, ঘৃণা এগুলো বাড়বেই। মহিলাদের সম্মান, তাদের শিক্ষা, তাদের মর্যাদা রক্ষা করাটা তো শুধু নারী অধিকারের প্রশ্ন নয়, এটা একটা সুস্থ, শক্তিশালী দেশ বা সমাজ তৈরির একেবারে গোড়ার কথা। এই ভিতটাই যদি নড়ে যায়, তাহলে তো পুরো সমাজটাই বিপন্ন হয়ে পড়ে। তাহলে এই যে পরিস্থিতি, এটা সামলাতে বর্তমান বিচার ব্যবস্থা বা যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আছে, সেগুলো পারছে না কেন? উৎসগুলো ঠিক কোন কোন সীমাবদ্ধতার কথা বলছে? অনেকগুলো ব্যর্থতার কথাই উঠে আসছে। সবচেয়ে বড় সমস্যা হল বিচার প্রক্রিয়ার এই অসহনীয় ধীর গতি। ওই যে 2012 সালের দিল্লির গণধর্ষণ মামলার কথা বলছিলাম, হ্যাঁ, চূড়ান্ত রায় পেতে 5 বছর লেগে গেল। আর ওই 5 বছরে 2012 থেকে 2017-র মধ্যে দেশে নতুন করে ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে 1,75,000-এর বেশি। এই সংখ্যাটাই তো বুঝিয়ে দেয় অবস্থাটা কি। তার মানে যত মামলা হচ্ছে তার নিষ্পত্তি হচ্ছে না, জমে যাচ্ছে। একদম। 2017 সালের শেষে হিসেব ছিল প্রায় 1,27,800 ধর্ষণের মামলা বিভিন্ন আদালতে ঝুলে আছে। ফাস্ট ট্র্যাক কোর্ট কিছু তৈরি হয়েছে বটে, কিন্তু সেখানেও যথেষ্ট বিচারক নেই, ফরেন্সিক ল্যাবের অভাব, পরিকাঠামোর অভাবটা খুব স্পষ্ট। ফলে কেস এগোচ্ছে না। 2012-র ঘটনার পর তো আইন বেশ কঠোর করা হয়েছিল, শাস্তিও বাড়ানো হয়েছিল। তাতেও কি অপরাধের সংখ্যা কমেছে? তথ্য কিন্তু তা বলছে না। উৎস অনুযায়ী আইন যতই কঠোর হোক,
ধর্ষণের ঘটনা কমার কোনো পরিষ্কার লক্ষণ নেই, মানে প্রতিরোধ ব্যবস্থাটা বাস্তবে তেমন কোনো প্রভাব ফেলতে পারছে না। এর পেছনে আবার অনেকগুলো সিস্টেমিক বা পদ্ধতিগত সমস্যাও আছে। যেমন কি ধরনের সমস্যা? যেমন ধরুন, এই যে সরকারি কাজকর্মের বিরাট জটিলতা, মানে আমলাতান্ত্রিকতা, ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যেতেই মাস ঘুরে যায়। তার উপর আছে রাজনৈতিক বা আর্থিকভাবে যারা প্রভাবশালী তাদের দাপট। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। কুলদীপ সিং সেঙ্গারের মতো উদাহরণ তো আমাদের সামনেই আছে, যেখানে ক্ষমতার জোরে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। আবার অনেক সময় পুলিশের তদন্তেও সংবেদনশীলতার অভাবের অভিযোগ ওঠে, যেমনটা দিশা সোলিয়ানের মামলার ক্ষেত্রে উঠেছিল বলে শোনা যায়। আর পরিকাঠামোগত বা সামাজিক বাধাগুলো? ব্লেমিং। ঠিক, সামাজিক লজ্জা, লোক লজ্জার ভয়, পরিবারের সম্মানের কথা ভেবে কত ঘটনাই তো লোকচক্ষুর আড়ালে থেকে যায়, পুলিশ পর্যন্ত পৌঁছায় না। সব মিলিয়ে দেখলে বর্তমান ব্যবস্থাটা এই বিরাট চ্যালেঞ্জটা নেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী নয়, এটাই সত্যি। তাহলে এই ব্যর্থতার ছবিটা সামনে রেখেই কি ডক্টর বৈদ্যর ওই আরপিএমআই বা ধর্ষণ প্রতিরোধ ও প্রশমন সেনার প্রস্তাবটা এসছে? এর মূল আইডিয়াটা কি? এটা কি এখনকার সিস্টেম থেকে একেবারে আলাদা? হ্যাঁ, এটা প্রচলিত ব্যবস্থার থেকে অনেকটাই আলাদা। বেশ র‍্যাডিক্যাল একটা প্রস্তাব বলা চলে। মূল ভাবনাটাই হলো ধর্ষণকে শুধু একটা অপরাধ হিসেবে না দেখে এটাকে একটা সামাজিক চিকিৎসাগত মহামারী বা সোশিও মেডিকো প্যান্ডেমিক কিংবা একটা যুদ্ধকালীন বিপর্যয়ের মতো করে দেখা। যুদ্ধকালীন বিপর্যয়। হ্যাঁ, সেই কারণেই প্রস্তাব করা হয়েছে এটাকে ফেডারেল ক্রাইম বা জাতীয় স্তরের অপরাধ হিসেবে ঘোষণা করা হোক। ফেডারেল ক্রাইম ঘোষণা করলে ঠিক কি সুবিধা হবে? সবচেয়ে বড় সুবিধা হল এর তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। এর ফলে স্থানীয় স্তরের যে প্রভাবগুলো থাকে, ধরুন রাজনৈতিক চাপ, সামাজিক প্রভাব, জাত, ধর্ম, বর্ণ বা ক্ষমতার যে খেলাগুলো চলে, সেগুলো এড়ানো যাবে। হ্যাঁ, সেগুলোকে অনেকটাই এড়ানো বা নিয়ন্ত্রণ করা সহজ হবে। যেমন ধরুন, দেশে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে বা জাতীয় নিরাপত্তার প্রশ্ন উঠলে, যেমন কেন্দ্রীয় সংস্থাগুলো, ধরা যাক এনআইএ বা আমেরিকার ডিএইচএস যেরকম কাজ করে, অনেকটা সেই ধাঁচে। লক্ষ্য একটাই, কেন্দ্রীয় নজরদারিতে দ্রুত, নিরপেক্ষ আর কার্যকর ব্যবস্থা নেওয়া। আচ্ছা। আর এই আরপিএমএ বাহিনী, এরা কারা? কিভাবে কাজ করবে? আরপিএম এর পুরো নামটা হল রেপ প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন আর্মি, বাংলায় বললে ধর্ষণ প্রতিরোধ ও প্রশমন সেনা। এদের প্রধান কাজ হবে ধর্ষণের খবর পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো, ভিকটিম এবং তার পরিবারকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া, অভিযুক্তকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করা এবং মামলাটাকে ক্যাপিটাল ক্রাইম মানে সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরে নিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত আর বিচার প্রক্রিয়া শুরু করা। প্রস্তাবে নাবালকের বয়সসীমা কিছু ক্ষেত্রে কমিয়ে ১২ বছর করার কথাও বলা হয়েছে, যদিও সেটা বেশ বিতর্কিত হতে পারে। এই বাহিনীতে কারা থাকবেন? এটা কি শুধু পুলিশ বা সেনার মতো ফোর্স? না, প্রস্তাব অনুযায়ী এটা একটা মাল্টিডিসিপ্লিনারি বা বহু বিভাগীয় দল হবে। এতে বিচার বিভাগের লোক থাকবেন, প্রতিরক্ষা এবং সাধারণ বিচার ব্যবস্থা দুই ক্ষেত্রে থেকেই, সাধারণ নাগরিক সমাজের প্রতিনিধি থাকবেন, সমাজকর্মী, শিক্ষাবিদ এরাও থাকবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, নিরপেক্ষতা রাখার জন্য এই টিমের সদস্যরা ভিকটিম বা অভিযুক্তের রাজ্য থেকে আসবেন না। ও আচ্ছা, মানে অন্য রাজ্যের লোক থাকবেন। হ্যাঁ, সদস্যদের হবে একটা ভৌগোলিক বৈচিত্র্য থাকবে। প্রাথমিকভাবে ২৩টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ২০৭ সদস্যের একটা দল তৈরির কথা বলা হয়েছে প্রস্তাবে। তার মানে কি একই সঙ্গে অনেকগুলো কেস চালানো সম্ভব হবে? হ্যাঁ, প্রস্তাবিত কাঠামোটা সেভাবেই ভাবা হয়েছে। প্রত্যেকটা ঘটনার জন্য ৯ সদস্যের একটা করে ট্রায়াল টিম থাকবে। এর ফলে একই সময়ে প্রায় ২৩টা ঘটনার দ্রুত বিচার চালানো সম্ভব হবে। শুধু নতুন ঘটনাই নয়, পুরনো যে মামলাগুলো জমে আছে সেগুলোর নিষ্পত্তির জন্য এই কাঠামো ব্যবহার করা যেতে পারে। আর এই বিরাট কাজটা করার জন্য বিরাট অঙ্কের বাজেট বা সম্পদ বরাদ্দের কথাও বলা হয়েছে। সম্পদ মানে কি ধরনের ব্যবস্থার কথা বলা হচ্ছে, একটু যদি ধারণা দেন। প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধকালীন ভিত্তিতে বাজেট বরাদ্দ করতে হবে। এর মধ্যে থাকবে অন্তত ২টো বিশেষ উড়োজাহাজ, যেগুলো অত্যাধুনিক ফরেনসিক কিট আর যোগাযোগের সরঞ্জাম থাকবে, যাতে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যায়, নমুনা সংগ্রহ করা যায়। আচ্ছা। ৫টা হেলিকপ্টার রাখার কথা বলা হয়েছে, ভিকটিম, সাক্ষী বা অন্যদের যদি দরকার হয় দ্রুত কোনো গোপন বা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য।
আর বিচারক, তদন্তকারী দল এবং ভিকটিমের পরিবারের নিরাপত্তার জন্য প্রায় ৫০০ নিরাপত্তা কর্মীর একটা শক্তিশালী দল, সিআরপিএফ, সেনা বা কমান্ডো, সবসময় তৈরি থাকবে। মানে পরিকাঠামোর দিক থেকে কোনো খামতি রাখা হবে না। বিচার প্রক্রিয়া নিয়েও তো একটা বিশেষ পদ্ধতির কথা বলা হয়েছে, যুদ্ধকালীন বিচার বা ওয়ার টাইম ট্রায়ালস। এটা ঠিক কী রকম? হ্যাঁ, বিচারের গতি আর নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য কয়েকটা খুব নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতির কথা বলা হয়েছে। যেমন বিচারের জন্য যে আদালত বসবে সেটা হবে ভিকটিমের বাড়ি থেকে ২৫ কিলোমিটারের মধ্যে, যাতে সাক্ষীদের আসতে যেতে সুবিধা হয়। হুম। করতে একটু বেশি সময় লাগেও তাহলে ম্যাক্সিমাম ১৫ দিনের মধ্যে বিচার শুরু করতেই হবে। আর এই পুরো সময়টা অভিযুক্তকে জামিন ছাড়া আটক রাখতে হবে, আর তার নিরাপত্তার জন্য বা অন্য কোনো প্রভাব এড়ানোর জন্য তাকে কোথায় রাখা হয়েছে সেই জায়গাটা গোপন রাখা হবে। নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত করা হবে? স্থানীয় চাপ বা মিডিয়ার প্রভাব তো একটা বড় ফ্যাক্টর। ঠিক, সেজন্যই প্রস্তাবে খুব স্পষ্টভাবে বলা হয়েছে বিচার টিমের কোনো সদস্যেরই ভিকটিম বা অভিযুক্তের রাজ্যের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকবে না। শুধু তাই নয়, কোনো ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক বা অর্থনৈতিক সম্পর্কও থাকা চলবে না। মিডিয়ার অবাধ প্রবেশও নিয়ন্ত্রণ করা হবে, যাতে বিচার প্রক্রিয়া প্রভাবিত না হয় আর ভিকটিমের গোপনীয়তাও বজায় থাকে। আর টিমের সদস্যদের আচরণ? তাদের জন্যেও একটা কঠোর আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট থাকবে। তারা ভিকটিম বা অভিযুক্তের পরিবার বা বন্ধুদের সঙ্গে কোনো রকম ব্যক্তিগত আলাপচারিতা করতে পারবেন না। কোনো উপহার বা অন্য কোনো সুযোগ সুবিধাও নিতে পারবেন না। পুরো ব্যবস্থাটা তো বেশ খুবই শক্তিশালী আর কেন্দ্রীভূত মনে হচ্ছে। এর ওপর কোনো নজরদারির ব্যবস্থা থাকবে কি? না হলে তো ক্ষমতার অপব্যবহারের একটা ঝুঁকি। হ্যাঁ, সেই ঝুঁকিটার কথা ভেবেই ওভারসাইট আরপিএমএ বা ওএসআরপিএমএ নামে একটা গোপন নজরদারি দলের প্রস্তাব দেওয়া হয়েছে। এদের মূল কাজ হবে আরপিএমের কাজকর্ম গোপনে পর্যবেক্ষণ করা আর পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ আর সততার সঙ্গে চলছে কিনা সেটা দেখা। তবে এদের কিন্তু সরাসরি কোনো ক্ষমতা থাকবে না, মানে এরা নিজেরা কোনো অ্যাকশন নিতে পারবে না, শুধু পর্যবেক্ষণ করবে। এই নজরদারি দলটা কিভাবে কাজ করবে? কারা থাকবেন এতে? এদের গঠন আর কাজের পদ্ধতিটা পুরোটাই গোপন রাখার কথা বলা হয়েছে। এমনকি দলের সদস্যরাও নাকি একে অপরকে চিনবেন না। সদস্য হিসেবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোক থাকবেন, সাধারণ নাগরিক, সরকারি অফিসার, সেনা বা অবসরপ্রাপ্ত ব্যক্তি, যাদের ট্র্যাক রেকর্ড একদম পরিষ্কার। আচ্ছা। আর তারা রিপোর্ট করবেন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে। সেই রিপোর্ট জমা দেওয়ার ৬ মাস পর আবার তথ্যের অধিকার আইন বা আরটিআইয়ের মাধ্যমে সেটা সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হবে, যাতে একটা সময়ের পর পুরো বিষয়টায় স্বচ্ছতা বজায় থাকে। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এর যদি একটা সারসংক্ষেপ টানি, মূল বিষয়গুলো কি কি দাঁড়াচ্ছে? আমরা দেখলাম যে ভারতে ধর্ষণের সমস্যাটা অত্যন্ত গভীর আর ব্যাপক। পরিসংখ্যান আর দুর্গাপুরের মতো ঘটনাগুলো তারই প্রমাণ। আমরা এটাও আলোচনা করলাম যে বর্তমান বিচার ব্যবস্থা বা প্রতিরোধ ব্যবস্থার নানা কারণে, যেমন ধরুন দীর্ঘশ্রুতিতা, পরিকাঠামোর অভাব, সিস্টেমের ভেতরের সমস্যা বা সামাজিক বাধা, এই বিরাট চ্যালেঞ্জটা সামলাতে পারছে না, ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, অনেকটাই ব্যর্থ হচ্ছে। আর এই পটভূমিতেই একটা বিকল্প, বেশ র্যাডিক্যাল সমাধান হিসেবে আরপিএমএ কাঠামোর প্রস্তাবটা উঠে এসেছে। এর মূল ভিত্তিগুলো হল বিষয়টাকে জাতীয় সংকট হিসেবে দেখা, সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপ, অত্যন্ত দ্রুত বিচার প্রক্রিয়া, প্রচুর পরিমাণে সম্পদ বরাদ্দ করা, নিরপেক্ষতা কঠোরভাবে বজায় রাখা, আর তার ওপর একটা গোপন নজরদারি ব্যবস্থা। মূল লক্ষ্য হল দুটো: এক, অপরাধীদের খুব তাড়াতাড়ি শাস্তির আওতায় আনা, আর দুই, সমাজের কাছে একটা কড়া বার্তা পৌঁছে দেওয়া। এই আলোচনাটা আমাদের শ্রোতাদের জন্য কেন জরুরি? এইসব পরিসংখ্যান, আইন, নতুন প্রস্তাবিত কাঠামো, এগুলো জেনে তাদের কী লাভ? কারণ এটা তো শুধু কিছু আইনের ধারা বা পরিসংখ্যানের কচকচানি নয়। উৎসগুলো যেমন বলছে, এটা আমাদের সমাজের ভেতরে থাকা একটা গভীর অসুখের প্রতিফলন। এটা দেশের সামাজিক কাঠামো, অর্থনৈতিক উন্নতি সব কিছুকেই মারাত্মকভাবে ক্ষতি করছে। নাগরিকদের, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা, তাদের সম্মান, এগুলো নিশ্চিত করা তো একটা সুস্থ সমাজের একেবারে প্রাথমিক শর্ত।
এই ধরনের আলোচনা আমাদের সমস্যাটাকে ঠিকভাবে বুঝতে সাহায্য করে, এখনকার ব্যবস্থার কোথায় খামতি সেটা জানতে সাহায্য করে, আর সমাধানের জন্য কি কি ভাবা হচ্ছে সেই পথগুলো নিয়েও ভাবতে শেখায়। একটা কার্যকর সমাধানের খোঁজ চালিয়ে যাওয়াটা তো আমাদের সবার দায়িত্ব, তাই না? একদম। আমাদের হাতে থাকা এই উৎসগুলো দেখতে দেখতে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। এই যে আরপিএমের মতো একটা ব্যবস্থা, যেটা অত্যন্ত কেন্দ্রীভূত, প্রায় মিলিটারি ধাঁচের, আর খুব দ্রুত বিচারের ওপর সাংঘাতিক জোর দিচ্ছে, এটা কি শুধুই অপরাধ দমন আর শাস্তি দেওয়ার ক্ষেত্রে খুব কার্যকর হবে, নাকি এর ফলে বিচার প্রক্রিয়ার যে অন্য দিকগুলো থাকে, যেমন ধরুন মানবাধিকারের প্রশ্ন বা নিজেকে নির্দোষ প্রমাণের যথেষ্ট সুযোগ পাওয়া, সেই জায়গাগুলো কোথাও ধাক্কা খাওয়ার ঝুঁকি থেকে যাবে? মানে এই রকম একটা বিশাল সমস্যার মোকাবেলায় এই দ্রুততা আর ন্যায় বিচারের মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক কোথায় বা কিভাবে রক্ষা করা সম্ভব, এই চিন্তাটা হয়তো আমাদের আরও গভীরে ভাবার জন্য রেখে যাওয়া যেতে পারে।